নিউজ পেপারটা ভাঁজ করে টেবিলের ওপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল রণজয় রায়। ট্রে থেকে চায়ের কাপটা নামিয়ে টেবিলের একপাশে রাখল রণজয় রায়ের স্ত্রী তপতী দেবী। তারপর আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে স্বামীর দিকে আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি গো, মুখটা বাংলার পাঁচ কেন? আবার একটা মার্ডার কেস। আবার? এই তো কদিন আগেই। এই নিয়ে মোট 3 জন, তাও আবার একই মাসে। তাহলে তোমাদের ডিপার্টমেন্ট করছেটা কি? তোমরা পুলিশের কাজটাকে যতটা সহজ মনে করো, আদৌ ততটা সহজ নয়। সব অপরাধ করে বেড়াবে, আর কিছু হলেই পুলিশের দোষ। দোষ কে দিল? এই তো তোমাদের মতো কিছু লোক, যারা ভাবে এক চুটকিতেই মুশকিল আসান হয়ে যায়। এমন সময় তাদের একমাত্র মেয়ে সৃজা ঘরে ঢুকল। পরনে সুতির সুন্দর একটা সালোয়ার, বাঁহাতে ফার্স্ট ট্র্যাকের একটা স্মার্ট রিস্ট ওয়াচ, চুলটা পরিপাটি করে বাঁধা, কপালে একটা ছোট্ট কালো টিপ, চোখে হালকা কাজলের প্রলেপ, আর ডান কাঁধে ম্যাচিং ভ্যানিটি ব্যাগ। সব মিলিয়ে ভীষণ মিষ্টি দেখাচ্ছে আজ সৃজাকে। অবাক দৃষ্টিতে মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে দম্পতি। কিছুক্ষণের মৌনতার পর সৃজার কণ্ঠস্বরে হঠাৎ যেন হুঁশ ফেরে তাদের। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায়? একটু কাজ আছে। কি কাজ? কই আগে যখন বেরোতাম তখন তো এত প্রশ্ন করতে না, আর এখন সারাক্ষণ। আগে তুই নিয়মিত অফিস যেতিস, তাই প্রশ্ন করার প্রয়োজন বোধ করতাম না। ও আচ্ছা, অফিস না গেলে বুঝি অন্য কোনো দরকার থাকতে পারে না? তা তো বলিনি, কিন্তু তুই আমাদের সন্তান, চিন্তা তো হয় নাকি? জানার কোনো অধিকার নেই মা হিসেবে? আচ্ছা, আমার কি এতটুকু স্বাধীনতা নেই যে নিজের প্রয়োজনে একটু বেরোবো? সবসময় কি সবটা বলে যেতে হবে? ও মা, এত চড়ছিস কেন? আমার জীবনে কোনো শান্তি নেই, বেরোলাম। আরে শুনে যা। সৃজা আর কোনো উত্তর না দিয়ে হনহন করে বেরিয়ে যায়। তপতী দেবী ভীষণ বিরক্ত হয় মেয়ের এমন আচরণে। গোল গোল করে চোখ পাকিয়ে রণজয় বাবুকে উদ্দেশ্য করে বলে, দেখলে তুমি, দেখলে? ওকে একটু একা ছাড়ো তপতী, এত বড় ধাক্কাটা সামলাতে সময় লাগবে বই কি। তপতী দেবী আর কিছু বলে না, একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে যায়। প্রসঙ্গত, রণজয় রায় সোনারপুর থানার ইনচার্জ। সারা জীবন অসৎ লোকেদের সাথে ওঠা বসা করেও সর্বদা নিজে সৎ পথে থাকার চেষ্টা করেছে। আজীবন নিজের পেশাকে সম্মান করে এসছে, কোনো কিছুর সাথেই কখনো আপোষ করেননি। তার স্ত্রী তপতী রায় গৃহবধূ হওয়ার সাথে সাথে একজন ভালো লেখিকাও বটে। নিজের পেশা ও সংসার দুটোকেই সমান তালে সুন্দর করে সামঞ্জস্য করে এসেছে সারা জীবন। একটিমাত্র মেয়ে সৃজাকে নিয়ে দিব্যি সুখের সংসার তাদের। শুধু একটা ছোট্ট ঘটনা যেন হঠাৎ করে তাদের সুখের জীবনকে কিছুটা উলটপালট করে দিয়েছে। সৃজা একটা বহুজাগতিক সংস্থায় চাকুরিরতা ছিল। হ্যাঁ, ছিল বলার এই জন্য কারণ এখন চাকরিটা আর নেই। যদিও আজকাল এইসব চাকরি হারানোটা খুবই সামান্য একটা ব্যাপার। এরকম অনেকের সাথেই হয়, কেউ সামলে নেয় নিজেকে, আবার কেউ পারে না। সৃজা বোধহয় তাদের মধ্যে একজন, যারা খুব দ্রুত মানসিকভাবে ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই সৃজা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। সারাক্ষণ ঘরের মধ্যে ঢুকে বসে থাকে, কখনো আবার হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে যায়। ফোনে যেন সারাক্ষণ কারোর সাথে কথা বলে, জিজ্ঞেস করলেই বলে চাকরির জন্য নাকি ইন্টারভিউ দিচ্ছে ফোনে। ভীষণ অদ্ভুত লাগে আজকাল। মেয়েটা যেন কেমন অচেনা হয়ে যাচ্ছে দিন দিন। কে জানে যদি কোনো ক্ষতি করে ফেলে নিজের। খুব ভয় হয় তপতী দেবীর। মেয়ের এমন আচরণে যথেষ্ট অপ্রসন্ন তিনি। তার ইচ্ছা মেয়েকে সুপাত্রস্থ করা, কিন্তু সমস্যা হলো কিছুতেই মেয়েকে বাগে আনতে পারছেন না তিনি। অন্যদিকে রণজয় পড়েছে এক ঘোর বিপদে। শহরের আকস্মিক পরপর 3টে মৃত্যু, তাও আবার একই মাসে। এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। এদিকে ওপর থেকে ভালোই চাপ আসছে কেস ক্লোজ করার জন্য। সামনেই ভোট, তাড়াতাড়ি সবটা মেটানোর জন্য এখন ওদের প্রধান উদ্দেশ্য। নেতা মন্ত্রীদের স্বার্থেই হোক কিংবা জনগণের স্বার্থেই হোক, যেভাবেই হোক এই কেসটা যেন সমাধান করতেই হবে তাকে।
তার জন্য নিজের সবটুকু পরিশ্রম লাগাতে হচ্ছে তাকে, কিন্তু কোনো ক্লু ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। আগো পিছু কিছুই মাথায় আসছে না। অস্থির হয়ে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দ্রুত পায়ে হেঁটে চলেছে। এমন সময় বিরাজের কথা মনে পড়তেই মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল রণজয় বাবুর। বিরাজ সান্যাল একজন প্রাইভেট ডিটেকটিভ। বর্তমানে খুব বেশি বিখ্যাত না হলেও রণজয়বাবু নিশ্চিত একদিন এই শহরে প্রতিভা ও ক্ষমতার জোরে সে ঠিক নিজের পরিচিতি লাভ করবে। ছেলেটার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, যে কোনো কেসকে এক তুড়িতেই সমাধান করে দিতে পারে। গল্প শুনেই কেসের অর্ধেক বুঝে যায় সে, আর বাকিটা নিজের টিম দিয়ে ইনভেস্টিগেট করে সহজেই সলভ করে ফেলে। এতক্ষণ ওর কথা কেন মাথায় আসেনি ভেবে রণজয় অবাক হয়। এর আগে বেশ কয়েকবার ওর সাহায্যই তো কত কেস সলভ করেছে রণজয় বাবু। এবারেও পজিটিভ কিছু নিশ্চয়ই আশা করা যায়। যেমন ভাবা ঠিক তেমন কাজ। ঝট করে একবার ফোন করে দুজনের সুবিধা অনুযায়ী ছুটির দিন রেখে রোববার বিকালে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় রণজয় বাবু। আরে স্যার, আসুন আসুন, বলুন কেমন আছেন? আরে কতবার বলেছি তোমায়, স্যার নয়। স্মিত হেসে পেশাদারি ভঙ্গিতে বিরাজ বলল, ক্ষমা করবেন, তবে স্যার বলতেই আমি বেশি কমফোর্টেবল অ্যাকচুয়ালি। বুদ্ধিমান মানুষ মাত্রই একটু সংযত প্রকৃতির। বিশেষ করে কাজের জায়গায় এরা খুব সচেতন এবং বিচক্ষণতার সাথে বুঝে শুনে মেপে কথা বলে। কোনোভাবেই কারোর সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়ায় না। রণজয়বাবু সবটাই বুঝল, তাই আর জোর করল না। মুখে শুধু বলল, আচ্ছা বেশ, তোমার যা ইচ্ছা। ততক্ষণে বাড়ির পরিচারক এসে ট্রেতে 2 কাপ চা ও তেলে ভাজা দিয়ে গেছে। লজ্জিত হয়ে রণজয়বাবু বলল, আরে এসবের আবার কি দরকার ছিল? আসলে চা তেলে ভাজা ছাড়া আমার আবার গল্পটা ঠিক জমে না অ্যাকচুয়ালি। এবার আপনি বলুন, যতটুকু জানেন সবটা, এতটুকু স্কিপ করবেন না কিন্তু। রণজয় বাবু ঘটনাগুলো একবার মাথায় গুছিয়ে নেয়, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। নীলিমা মাইতি, বয়স 30, বাড়ি সোনারপুর কামরাবাদ। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাই আছে। মহিলা সোশ্যাল মিডিয়াতে বিশাল ফেমাস। কি করতো? কি সব নেচে টেচে রিলস বানাতো। রণজয়ের কথার ধরনে বিরাজ হেসে ফেলে। বিরাজ বুঝল আজকালকার দিনের ট্রেন্ডে চলা জিনিসপত্রগুলো সেকেলে গোছের রণজয় বাবুর ইয়ত্তার বাইরে। আচ্ছা, তারপর? সেই সব ভিডিও করেই লাখপতি হয়েছিল। মানে ভিখারি থেকে একেবারে রাজা যাকে বলে। টালির বাড়ি থেকে 3 তলা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। স্বামী অলোক মাইতি কোনো কাজ করে না, তবে হ্যাঁ, একেবারে যে কিছু করে না তা নয়। স্ত্রীর নাচ ক্যামেরা বন্দি করত। জানা যায় 5 এপ্রিল নীলিমা মাইতি একাই পার্ক স্ট্রিটে আসে ইউটিউব ইভেন্টে এবং অনুষ্ঠান শেষে বেরিয়েও যায়। প্রতিষ্ঠানের সিসিটিভিতে তার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু সারা রাত বাড়ি ফেরে না নীলিমা। পরের দিন বাড়ির লোক লোকাল থানায় ডায়েরি করে। অদ্ভুত, অলোক মাইতি সাথে যায়নি কেন? মায়ের শরীর অসুস্থ থাকায় অলোক বাড়িতেই রয়ে যায়। প্রতিবেশীর কাছে খোঁজ নেওয়া হয়েছিল। জানা গেছে অলোক সারাদিন বাড়িতে থেকে মায়ের সেবা করেছিল। কিন্তু বউ সারা রাত বাড়ি ফিরল না, সবাই নিশ্চিন্তে ছিল কি করে? সেদিন রাতেই কেন ডায়েরি করলো না? 1 রাত অপেক্ষা করার কারণটা কি? জানি না, এর উত্তর কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে বিরাজ। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। ইভেন্টের পর নীলিমার একটা ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল, বাড়ির লোকের কাছে জানা গেছে। ওকে, নেক্সট কেস? এটাও প্রায় ওই একই রকম কিছুটা। যেমন? নাম তনয়া মণ্ডল, বয়স 21, এরও বাড়ি সোনারপুর খুঁড়িগাছি। এই মেয়েটাও সোশ্যাল মিডিয়ায় কিসব ভিডিও বানায়, মানে ওই খাওয়া দাওয়া ঘুম সবই দেখায়। কি যেন বলে, ব্লগ? হ্যাঁ হ্যাঁ, ব্লগ। আজকালকার এইসব অদ্ভুত আচরণের মাথা মুন্ডু ছাই আমি কিছুই বুঝি না। আমাদের সময় আমরা যেগুলো 4 দেওয়ালের মধ্যে করতাম, সেগুলোই মানুষ এখন পাবলিকলি করছে। এটাই নাকি ট্রেন্ড, কি আর বলবো। রণজয় বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে
আবার বলতে শুরু করলো। যাই হোক, মেয়েটি একমাত্র সন্তান তার মা বাবার। 15ই এপ্রিল সকাল 9টায় যাত্রাপালার ড্রেস আপ করে পরীক্ষা দিতে বেরিয়েছিল। কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে অনেক খোঁজাখুঁজির পর শেষে রাত ঠিক 8টা নাগাদ লোকাল থানায় রিপোর্ট করেন। প্রসঙ্গত বলা ভালো, আমরা খোঁজ নিয়ে জেনেছি মেয়েটি যথাসময়ে কলেজ গিয়েছিল এবং পরীক্ষাও দিয়েছিল। বন্ধুদের সাথে একই সঙ্গে কলেজ থেকে বেরিয়েও ছিল, কিন্তু বাড়ি ফেরেনি। স্ট্রেঞ্জ। আচ্ছা, শেষবার কোথায় দেখা গেছে সেটা জানা গেছে কি? ওরই সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে কলেজ থেকে একসাথে বেরোনোর পর তনয়া নাকি ইন্টারভিউ আছে বলে অন্য রাস্তা ধরেছিল। বুঝলাম। আপনার কাছে সমস্ত ডিটেলসই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত ফাইল এই যে, চেক করে নিও। নেক্সট কেসটা বলুন একটু। টুম্পা সাপুই, গৃহবধূ, বয়স 35, বাড়ি রাধানগর। একটি পত্রিকার পক্ষ থেকে ইন্টারভিউ আছে জানিয়ে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। বাড়িতে স্বামী ও 9 বছরের ছেলে আছে। বাকিদের মতো এও ইউটিউব ফেসবুকে ভিডিও বানাতো, তবে বাকিদের তুলনায় এই আবার আলট্রা ভার্সন। মানে নিজের স্বামীর সাথে অশ্লীল ভিডিও বানিয়ে আপলোড করত। হ্যাঁ, এটাই তো এখনকার সমাজের চিত্র ঘরে ঘরে। যাই হোক, জানি না এইসব ইনফরমেশন তোমার দরকার কিনা, তবে সমস্তটাই আমি দিয়ে গেলাম, একবার দেখে নিও। সমস্তটা শুনে বিরাজ হঠাৎ করে চুপ করে যায়, ভ্রু জোড়া সংকুচিত করে আনমনে কি যেন একটা ভাবতে থাকে। রণজয় বাবু একবার ডেকে সাড়া না পেয়ে একটু জোর গলায় আবার ডেকে ওঠে। বিরাজ। হ্যাঁ বলুন। কি ভাবছো বলো তো এত? আচ্ছা, আপনি খেয়াল করেছেন এই 3টে কেসে কিন্তু একটা ব্যাপার আছে। কি বলো তো? এরা 3 জনেই একটি নাম না জানা পত্রিকার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল। মানে বাড়িতে এরা এটাই বলে বেরিয়েছিল। সুতরাং কেস 3টে যে একই সুতোয় বাঁধা সে ব্যাপারে একেবারে কিন্তু নিশ্চিত। তাছাড়া 3 জনের এলাকাও এক, সোনারপুর। সমস্যাটা হলো এটা ছাড়া আর কোনো ক্লু নেই। ওদের মোবাইলও ওদের সাথেই গায়েব। তদন্তটা জোর কদমে করতে হবে বলেই মনে হচ্ছে। রণজয়বাবু অবাক হওয়ার ভান করলেও মনে মনে দারুণ খুশি হয়। সত্যি বিরাজকে বিশ্বাস করে সে একেবারেই ভুল করেনি। তাহলে পারলে এই ছেলেটাই পারবে কেসটাকে সলভ করতে। বিরাজ বলল, খুঁটিনাটি সবটাই এখন ইম্পর্টেন্ট স্যার। ফাইলগুলো আপনি দিয়ে যান, একবার খুঁটিয়ে দেখতে হবে ব্যাপারটা। ঠিক আছে, আপনি এখন আসুন, দরকার হলে আমি ফোন করে নেব। আচ্ছা। তারপর রণজয়বাবু পকেট থেকে একটা খাম বের করে টেবিলের ওপর রাখল। এই রইল 50% অ্যাডভান্স। কেসটা সলভ হলেই বাকিটা পে করে দেব। থ্যাংক ইউ স্যার। সময় যতই এগিয়ে যাচ্ছে সমাজে সমস্যা ততই জটিল হচ্ছে, যদিও বা সেটাই স্বাভাবিক। তবুও যেন ভাবতে বড্ড কষ্ট হয় রণজয় বাবুর। আগে দরজার এপারে কি হচ্ছে তা কখনোই টের পেত না দরজার ওপারের লোক। লজ্জা ছিল নারী পুরুষ উভয়েরই অলংকার। অথচ আজকাল মানুষ কত সহজেই নিজেদের প্রায় অনাবৃত্ত করে সকলের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। কি যেন বলে, ও হ্যাঁ, গেট রেডি উইথ মি। সোশ্যাল প্ল্যাটফর্ম যেন একটা চেঞ্জিং রুম এখন। মানুষও তো এখন যেখানে সেখানে নাচ করছে। তাও ওটা কি একটা নাচ হলো? হাত পা ঝাঁকালেই নাচ হয় না। নাচ একটা কলা, একটা আর্ট। অথচ মানুষ এগুলোকেই কত বাহবা দিচ্ছে। মুঠো মুঠো টাকা উপার্জন করছে এরা, আর তার আদরে সৃজা। হঠাৎ মেয়ের কথা মনে পড়তেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। ছোট থেকে সুশিক্ষায় মেয়েকে বড় করে তোলার চেষ্টা করেছে সব সময়। মেয়েটাও তার বড্ড বাধ্য। রাতের পর রাত জেগে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, তারপর নিজের চেষ্টায় ভালো চাকরি জুটিয়েছে। কিন্তু কপালটা সাথ দিল না মেয়েটার। কষ্টে পাওয়া চাকরিটা চলে গেল। আসলে গোটা কোম্পানিটাই শহর থেকে উঠে গেছে। এই শহর থেকে কোম্পানির কোনো প্রকার লাভ না হওয়ায় মালিকের এমন কঠিন সিদ্ধান্ত। ধীরে ধীরে শহরটা বোধহয় অকেজো হয়ে যাচ্ছে।
মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে থাকে, কি যে ভাবে বোঝা যায় না। এই সবই এলোমেলো ভাবনা চলছিল রণজয় বাবুর। এমন সময় তপতী দেবী কানের কাছে চেঁচিয়ে ওঠায় চমক ভাঙল তার। কি হলো আবার? বর সন্ধেবেলায় চিল্লাও কেন? তা করবোটা কি শুনি? মেয়ের খোঁজ রাখো নাকি দিনরাত শুধু পুলিশগিরি করে বেড়াও? পুলিশগিরিটা আবার কি? সে তোমার না জানলেও চলবে, আপাতত মেয়ের দিকে ধ্যান দাও। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কখন যে ফিরছে জানতেও পারছি না। বলি, চাকরি কিও একাই হারিয়েছে পৃথিবীতে, নাকি আড়ালে কী সব করছে ভগবান জানে। খোঁজ নিয়ে দেখো। কি যাতা বকছো? নিজের মেয়ের ওপর একটু ভরসা নেই তোমার? না, নেই। শোনো, আমি ওর মা, আর আমি নিশ্চিত ও কিছু লোকাচ্ছে। ও যদি মেয়ে না হয়ে ছেলে হতো, এমনটা ভাবতে পারতে নাকি বলতে পারতে? ছেলে হলে তো কেঁদে কেটে মরতে। কারণ আমাদের সমাজ একটা ছেলের চাকরি যাওয়াটাকে যতটা গুরুত্ব দেয়, মেয়েদের ক্ষেত্রে দেয় না। তা বলি, মেয়ে কি তোমার সংসার চালাবে নাকি? ওর টাকার দরকার কি শুনি? এটাই তো, তুমি এখনো সেই যুগেই পড়ে আছো। সেই সেকেলে লেখিকা হয়েই রয়ে গেলে, আধুনিক আর হতে পারলে না। আত্মনির্ভরতা বলে একটা শব্দ আছে, জানো তো? একটা চাকরি মেয়ের কাছেও ইম্পর্ট্যান্ট হতে পারে। সমস্যা এলে স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সাপোর্ট করতে পারবে। আমার বিপদেও তো পাশে থাকতে পারে নাকি? এইভাবে কেন ভাবো না? জানি না, ভাবতে চাই না এত সব। শোনো, মিতাদির সাথে কথা হয়ে গেছে আমার। পরশু ছেলেপক্ষ দেখতে আসছে। সৃজাকে যেভাবে হোক রাজি করাও। দেখো, মেয়ে বড় হয়েছে, জোর করার অধিকার আমাদের নেই। বলে দেখব, এরপর ওর যা ইচ্ছা করবে। কথাটা বলেই উঠে পড়ল রণজয় বাবু। বেশিক্ষণ থাকা এখানে ঠিক হবে না, নইলে বকে বকে মাথা খারাপ করে দেবে তার স্ত্রী। তপতী দেবী তখনও বলেই চলেছেন, হ্যাঁ, আমার কথা শুনতে ভালো লাগবে কেন? তবে একদিন পস্তাবে, তুমি দেখো। সময় থাকতে মেয়েকে সামলাও, নয়তো ভুগতে হবে। শেষের কথাগুলো আর শোনা গেল না। ততক্ষণে বাইরে গেছে রণজয় বাবু। কেসের ব্যাপারে আরেকটু সন্ধান চালানো আবশ্যক। এই মাসের মধ্যে কেসটা সলভ করতে না পারলে হয়তো ট্রান্সফার করে দিতে পারে। এই বয়সে এসে নতুন জায়গায় গিয়ে বসবাস করা সত্যি খুব কষ্টকর। গাড়ি চালাতে চালাতে মাথার মধ্যে নানান রকম কথা উঁকি ঝুঁকি দিচ্ছিল। বালিগঞ্জ ফাঁড়ি আসতেই রাস্তায় জ্যাম হয়ে যায়। এই জায়গাটা বড্ড ভিড়, ট্রাফিক জমে অনেকক্ষণ আটকে পড়তে হলো। এদিকে রাজু বারবার ফোন করছে। ভীষণ অস্বস্তির সাথে উইন্ডো গ্লাসটা সরিয়ে বাইরে চোখ রাখে। হঠাৎই নীল রঙের গাড়ির দিকে চোখ পড়তেই চমকে ওঠে রণজয় বাবু। কি দেখছে সে? সৃজা কার পাশে বসে রয়েছে? ও ইনি তো মিস্টার গাঙ্গুলি, সৃজা স্যার। এত রাতে এনার গাড়িতে কোথায় যাচ্ছে সে? তবে কি এনার সাথে কোনো সম্পর্ক আছে? তবে কি ওর মায়ের সন্দেহটাই ঠিক? না না না, এ সম্ভব নয়। তার বুদ্ধিমতী মেয়ের এমনভাবে কখনোই বুদ্ধিভ্রষ্ট হতে পারে না। কিন্তু তাহলে এত লুকানো কিসের? স্যারের সাথে যাচ্ছে সেটা বাড়িতে বলেই যেতে পারতো। তাছাড়া মেয়েটা আজকাল বড্ড অচেনা হয়ে উঠেছে যেন। তাহলে কি যথেষ্ট বয়স ওনার? আন্দাজ অন্তত পক্ষে 40-এর কোঠায়। ছি 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 ছি, শেষে কিনা বয়স্ক লোকের সাথে। এই তার আদরের মেয়ে, ছোট থেকে এত যত্ন করে শিক্ষা দিয়ে এসেছি এই দৃশ্য দেখার জন্য। এতদিন বাইরের মেয়েদের সম্পর্কে কতই না মন্তব্য করেছে সে, আর আজ নিজের মেয়ে। হঠাৎ গ্রিন সিগন্যাল হওয়ায় গাড়িটা হুশ করে বেরিয়ে যায়। রণজয় তাড়াতাড়ি গাড়ির নাম্বারটা নোট করে নেয়। পেছন থেকে হন হন করে হর্নের শব্দ আসছিল। কয়েকটা কাঁচা খিস্তিও কপালে জুটল। সেসবে তোয়াক্কা না করে রণজয়বাবু নিজেকে সামলে নিয়ে দ্রুত গাড়ি ছোটায়। গাড়িটাকে ধাওয়া করে প্রায় অন্ধকার রাস্তার মোড়ে একটা ছোটখাটো নতুন একতলা বাড়ির সামনে এসে উপস্থিত হয়। রণজয়বাবু বেশ খানিক দূরেই গাড়িটা দাঁড় করায়। এরকম একটা শুনশান জায়গায় বাড়িতে কাউকে না জানিয়ে সৃজা তার স্যারের সাথে কেনই বা যাচ্ছে? কিসের দরকার তার সাথে এত রাতে?
গাড়িতে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল রণজয় বাবু। দুজনে বাড়ির ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে রণজয় বাবুও তড়িঘড়ি গাড়ি থেকে নেমে সোজা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কলিং বেলটা বাজিয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। প্রায় কয়েক মিনিট পরেই দরজা খুললেন মিস্টার গাঙ্গুলি। রণজয় বাবু ক্রুদ্ধ হয়ে মিস্টার গাঙ্গুলিকে প্রায় ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। ভেতরে সোফার মাঝখানে মেয়েকে অমন সাবলীলভাবে বিনা সংকোচে বসে থাকতে দেখেই মাথাটা দ্বিগুণ গরম হয়ে গেল তার। রুদ্ধশ্বাসে সজোরে সৃজার হাত টেনে ধরে তুলতেই পাশ থেকে মিস্টার গাঙ্গুলি চিৎকার করে উঠলেন, দাঁড়ান, এসব কি করছেন? ভুলে যাবেন না, ও আমার মেয়ে। আর তাছাড়া নিজের বয়সের দিকে একবারও দেখেছেন? পাশ থেকে সৃজা রাগত স্বরে বলল, বাপি, এসব কি বলছো তুমি? না জেনে না বুঝে ওনাকে এভাবে অসম্মান করো না। আমি ঠিকই বুঝেছি। না, তুমি ঠিক বোঝোনি। তাহলে কোনটা ঠিক বল? চুপ করে আছিস কেন? সৃজা মাথা নিচু করে চুপ করে থাকে। রণজয় বাবু অধৈর্য হয়ে একবার মেয়ের দিকে তাকায় আর একবার মিস্টার গাঙ্গুলির দিকে। মিনিট খানিক পরে শীতল কণ্ঠে মিস্টার গাঙ্গুলি কেটে কেটে বললেন, আমি বলছি আপনাকে সবটা, আগে শান্ত হন। রণজয় বাবু প্রায় টলতে টলতে গাড়িতে উঠে বসল। এতক্ষণ তিনি যা শুনল সবটা দুঃস্বপ্নের মতো মনে হলো। হঠাৎ রাজুর ফোন আসায় ঘোরটা কাটে। মনে মনে ভাবে মেয়ের ব্যাপারটা পরে দেখবে, আপাতত রাজুর সাথে কথা বলে ওদিকের খবরটা নেওয়া যাক। রাজুর কাছে বিশেষ কোনো দরকারি খবর পাওয়া যায়নি। ব্যাটা টাকা হাতানোর ধান্দায় সামান্য খবরটাকে বাড়িয়ে চাড়িয়ে বলেছে। সব বুঝতে পেরেও রণজয় রাগ নিয়ন্ত্রণ করে। এসব লোকেদের চটাতে নেই। খবর টবর জোগাড় করতে এইসব লোক অনেক কাজে আসে। আর তাছাড়া নিজের মেয়েকে নিয়েও একটা ঝামেলা তৈরি হয়েছে। তাই বেশি কথা না বাড়িয়ে কিছু টাকা পকেটে গুঁজে দিয়ে বাড়ি ফিরে আসে। কি গো, ঘর অন্ধকার করে বসে আছো কেন? না, এমনি। এমনি তো বসে থাকার লোক নও তুমি। কি হয়েছে? মেয়ে বাড়ি এসেছে? না, ফোন করেছিলাম, বলল রাত হবে আসতে। ছেলে কি করে তপতি? কোন ছেলে? সৃজার জন্য ছেলে খুঁজেছ, আর ছেলে কি করে সেটাই জানো না? তপতী দেবী অবাক হয়ে যায় স্বামীর কথা শুনে। বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করে, কি ব্যাপার হঠাৎ? না, আসলে মেয়ের বিয়ে তো দিতেই হবে, আজ না হয় কাল। তাই ভাবছিলাম। সুবুদ্ধি হয়েছে তাহলে? যাক, ভালো। পরিস্থিতি সামঞ্জস্য রাখতে রণজয়বাবু সত্যটা গোপন করল। স্ত্রী সত্যটা জানতে পারলে সমস্যা আরও জটিল হয়ে যাবে। ঘটনার পরে 1 সপ্তাহ কেটে যায়। এরই মধ্যে সৃজার বিয়ে ঠিক হয়ে যায় তপতী দেবীর দেখা পাত্রের সাথে। যদিও বা বিষয়টা এত সহজ ছিল না। এক প্রকার জোর করে, ইমোশনাল টর্চার করে সৃজাকে বাধ্য করা হয়েছে। পরিস্থিতি সামলাতে সৃজা বিয়েতে রাজি হলেও মন থেকে কিছুতেই মেনে নিতে পারেনি। তাই বেশি দেরি করা ঠিক হবে না ভেবে বিয়ের তারিখ 1 মাসের মধ্যেই স্থির করা হয়েছে। সৃজাকেও বাইরে প্রায় বেরোতে দেয় না তপতী দেবী। খুব সামান্যভাবেই বিয়ের সমস্ত আয়োজন করতে লাগলো দম্পতি। বিরাজের হাতে বিয়ের কার্ডটা দিয়ে হাসি মুখে মেয়ের বিয়ের নিমন্ত্রণ করলো রণজয় বাবু। বাহ, এ তো খুবই খুশির খবর স্যার। কিন্তু এই অসময়, ক্ষমা করবেন, ব্যক্তিগত প্রশ্ন করলাম বলে। না, ঠিক আছে, আসলে পাত্রপক্ষের একটু তাড়া আছে তাই। বিরাজ বুঝলো রণজয় বাবু কিছু লুকাতে চাইছেন। নইলে পেশাগত দিক থেকে উনি যে কতটা সিরিয়াস তা ভালো করেই বিরাজ জানে। সেখানে কেস সলভ হওয়ার আগেই এমন তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দিচ্ছেন, ব্যাপারটা স্বাভাবিক নয়। কিন্তু কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে বিরাজের কোনো কালই মাথা ব্যথা ছিল না, তাই আর জোর করল না। কিছুক্ষণ নীরব থাকার পর মুখটা কাঁচুমাচু হয়ে রণজয়বাবু হাত জোর করে বলল, আরও একটা কথা তোমায় বলতে চাই, আমায় ভুল বুঝো না। হ্যাঁ, বলুন। যে কেসটা আমি তোমায় দিয়েছিলাম, ওই কেসটা আমি উইথড্র করতে চাই তোমার থেকে।
কথাটা শুনে অবাক হয়ে গেল বিরাজ। এর আগে মিস্টার রায় কখনো এমন করেনি। বেশ সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো স্যার, এনিথিং রং? না, আসলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। মেয়ে দূরে চলে গেলে আমাদের আর এই শহরে পড়ে থাকার মানে কি? মেয়ের জন্যই তো ছিলাম এতদিন এই শহরে। এখন এখানে থাকা যা আর না থাকাও তাই। গিন্নিও বলছিল এখানে থাকলে মেয়ের কথা বারবার মনে পড়বে। তাছাড়া বয়সও হচ্ছে আমাদের, তাই ভাবছিলাম ট্রান্সফার হলেই ভালো। অন্য জায়গায় গিয়ে দুটিতে নতুন জীবন শুরু করব। বয়সকালে নতুন জীবন শুরু করতে চান নাকি স্যার? কথাটা মজার ছলে বললেও কেমন একটা সন্দেহ হয় বিরাজের। বেশ তো, ট্রান্সফার নিয়ে নিন, কিন্তু তার জন্য কেসটা ছাড়ার অর্থ কি? দেখো, কেসটা আমি যদি সলভ করি তাহলে ট্রান্সফার আমার হবে না, বরং সলভ করতে না পারলেই ট্রান্সফার হবে, আর আমার জায়গায় নতুন অফিসার আসবে। স্যার, ট্রান্সফারটা কিন্তু আপনি যখন ইচ্ছে নিতে পারেন। উফ, বড্ড বেশি বকো তুমি। আমি যখন চাইছি না তখন এত কথা উঠছেই বা কেন? চিন্তা করো না, যা টাকা দিয়েছি আমি ফেরত চাইব না। দয়া করে তোমাকে আর কেসটা নিয়ে মাথা ঘামাতে হবে না। বিরক্ত মুখে রণজয়বাবু নমস্কার জানিয়ে চলে গেল। তিনি বেরিয়ে যেতেই একরাশ চিন্তা এসে মাথার মধ্যে জাল বুনতে শুরু করলো বিরাজের। মিস্টার রায়ের ব্যবহার আজ সত্যি অদ্ভুত ঠেকল। রহস্যটা কি? একটু পরেই অনিমেষ আসবে। অনিমেষ বিরাজের অ্যাসিস্ট্যান্ট কাম বন্ধু। ওর অনেক সোর্স, তাই অনেক ক্ষেত্রেই অনিমেষকে প্রয়োজন হয়। ওর সাথেই কেসের ব্যাপারে আলোচনা করার আছে। খোঁজ নিয়েও অনেক খবরই সংগ্রহ করেছে সে। সেই সব ডিটেলসই প্রমাণ সহ নিয়ে হাজির হবে। বিরাজ কার্ডটা টেবিলের ওপর রেখে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। এমন সময় ডোরবেল বেজে উঠতেই সম্বিত ফিরল। কাকা দরজাটা খুলতেই একটা চেনা গলার আওয়াজ পেয়ে বিরাজের মুখে হাসি ফুটে উঠল। ওহো, তুমি এসে গেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাইরে মিস্টার রণজয় রায়কে দেখলাম। হ্যাঁ, উনি মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিলেন। মাথার উপর এত বড় কেস, সলভ করতে না পারলে ওনার ট্রান্সফার হয়ে যাবে শুনেছি। তাহলে হঠাৎ এমন সময়? পারিবারিক সমস্যা আছে বলছিলেন। তোমার ওপর কেসের দায়িত্ব দিয়ে উনি বোধহয় নিশ্চিন্ত, তাই বিনা চিন্তায় মেয়ের বিয়ে দিতে পারছেন ভদ্রলোক। না, কেসটা উনি উইথড্র করে নিয়েছেন। কথাটা শুনে অবাক হয়ে যায় অনিমেষ। বিস্ময় ভরা দৃষ্টিতে জিজ্ঞেস করে, কিন্তু কেন? আমরা তো অনেকটা এগিয়ে গেছি। কারণ তো কিছু আছেই, আর সেটা গুরুতর। স্ট্রেঞ্জ। হঠাৎই অনিমেষের চোখে পড়ে টেবিলের ওপর রাখা বিয়ের কার্ডটির ওপর। আগেকার বিয়ের কার্ড খুব সাদামাটা হলেও আধুনিক যুগে রকমারি নকশার কার্ড তৈরি হয়। এই কার্ডটির বিশেষত্ব হলো খামের ওপর বড় করে পাত্র পাত্রীর ছবি ছাপা রয়েছে। সেই ছবির ওপর চোখ পড়তেই অবাক হয়ে গেল অনিমেষ। স্যার, ইনি কি মিস্টার রায়ের মেয়ে? হ্যাঁ, কেন বলো তো? এনাকে আমি ভালোভাবেই চিনি। হ্যাঁ, সে চিনতেই পারো, একই শহরের মানুষ আমরা। না স্যার, বিষয়টা ঠিক ওরকম নয়। মানে ওনাকে আমি সিসিটিভি ফুটেজে প্রত্যেক কেসের ঘটনাস্থলে দেখেছি। আমি আপনাকে ফুটেজগুলো পাঠিয়ে দেব, আপনি একবার একটু দেখে নেবেন। কি ব্যাপার বলো তো, একটু খোলসা করে বলো তো কি হয়েছে? সবটা শুনে বিরাজের ভ্রুযুগল সংকুচিত হয়ে গেল। মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসির রেখা। হ্যালো, আমি বেরোতে পারবো না, সম্ভব নয়। মা পুরো নজরবন্দি করে রেখেছে। এই সপ্তাহেই বিয়ে। উফ, কোনো উপায়ও নেই পালানোর। বিচলিত অবস্থায় ধপাস করে বসে পড়ে সৃজা। বাইরে থেকে তপতী দেবী শুনতে পেয়ে সন্ত্রস্ত হয়ে ঘরে ঢোকে। কার সাথে কথা বলছিস? ভয়ে ফোনটা দ্রুত কেটে দেয় সৃজা। মা, তুমি এখন বাড়ি থেকে তো তাড়িয়ে দিচ্ছ। এই কটা দিন অন্তত আমাকে একটু নিজের মতো থাকতে দাও। এইটুকু কি শান্তি আমি আশা করতে পারি না তোমাদের থেকে? চুপ কর, একদম বড় বড় কথা বলবি না আমাকে। তোর বাবা নই আমি। আগে বল, কার সাথে কথা বলছিলিস? সেটা আমি কাউকে জানানোর প্রয়োজন বোধ করি না।
এত বড় সাহস! দেখো মা, তোমাদের কথায় আমি বিয়েতে রাজি হয়ে গেছি, এটা কি যথেষ্ট নয়? এরপর যদি বিয়েটাই না করি, পারবে জোর করে এত বড় মেয়েকে? তাই বলছি, আমাকে আমার মতো ছেড়ে দাও। তপতী দেবী আর কোনো কথা না বাড়িয়ে চিন্তিত মুখে বেরিয়ে আসে। মেয়েটা কেমন যেন একটা হয়ে গেছে। ওই আগে তো এত অবাধ্য ছিল না, এভাবে কথা বলতো না তাদের সাথে। তাহলে চাকরি হারানোর পর যে কি হলো তা ভগবানই জানেন। কই গো, কি হলো আবার? মেয়ে কার সাথে ফোনে কি সব পালানোর কথা বলছিল? কখন? এই তো এখনই। তুমি চলো একবার, ওকে বোঝাও। ওর সাথে কথা হয়ে গেছে আমার, ও কোথাও যাবে না, নিশ্চিন্তে থাকো। কিন্তু আমি যে শুনলাম, তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? ও আমাকে কথা দিয়েছে তপতী। আচ্ছা, তোমার শান্তির জন্য না হয় যাচ্ছি, চলো। দম্পতি এগিয়ে গেল মেয়ের ঘরের দিকে। দরজাটা হাট করে খোলা দেখে বুকটা ছ্যাঁত করে ওঠে তপতী দেবীর। দ্রুত পায়ে ঘরে ঢুকে এদিক ওদিক সর্বত্র খুঁজেও সৃজার দেখা মেলে না। ব্যালকনি থেকে গায়ে হলুদের নতুন হলুদ রঙের ঢাকাই জামদানি শাড়িটা লম্বা হয়ে ঝুলছে নিচের বাগানের ওপর। সেই দৃশ্য দেখে কিছুতেই নিজেকে সামলাতে পারে না তপতী দেবী। হাউ হাউ করে কেঁদে ফেলে। রণজয় বাবুর বুকটা হঠাৎ যেন ভারী হয়ে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয় তার। কথা দিয়েও মেয়ে তাকে এভাবে ঠকালো। কষ্টে অপমানে এক প্রকার বাকরুদ্ধ হয়ে যান। একটু আগেই যার ওপর এত বিশ্বাস করলো, সেই ঠিক এমন সময় ডোরবেলটা বেজে ওঠে। এই অসময়ে আবার কে এলো? ভাবতে ভাবতে নিচে নেমে আসে তারা। যতটা সম্ভব নিজেদের সামলে নেয়। শান্ত মুখে দরজাটা খুলে দেয় রণজয় বাবু। কিছুটা দূরে কাঁচুমাচু মুখে তপতী দেবী দাঁড়িয়ে রইল। দরজাটা খুলতেই চমকে ওঠে রণজয় বাবু। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বিরাজ সান্যাল। মুখে খেলা করছে এক রহস্যময় হাসি। রণজয়বাবু একটু ঘাবড়ে গেল। আমতা আমতা স্বরে বলে উঠল, বিরাজ, তুমি? ক্ষমা করবেন স্যার এই অসময়ে আসার জন্য। অনুষ্ঠান তো আজ নয়, আগামী শুক্রবার। জানি স্যার, ওজন্য তো আসিনি। এসেছিলাম কেসের ব্যাপারে একটু। তোমাকে তো বলেছি কেসটা আমি উইথড্র করে নিয়েছি। তুমিও আর এই কেসের ব্যাপারে ইন্টারফেয়ার করো না। করতাম না স্যার, কিন্তু আপনার সিনিয়র মিস্টার ঘোষ এই কেসের দায়িত্ব আমার উপর দিয়েছেন, তাই এক প্রকার বাধ্য হই। ভালো, তা আমার কাছে কি মনে করে? একটু দরকার ছিল। আমি এই কেসের ব্যাপারে কোনো রকম আলোচনা করতে আগ্রহী নই। তুমি এখন আসতে পারো, আমরা এখন সমস্যার মধ্যে আছি। কেন স্যার, কোণে পালালো নাকি? কথাটা বলেই হাসতে শুরু করে বিরাজ। প্রথমে একটু থতমত খেলেও পরে নিজেকে সংযত করে নেয় রণজয় বাবু। একটু রেগেই বলে ওঠে, এটা কি ধরনের অভদ্রতা? সরি সরি স্যার, সরি। আসলে আজকাল বিয়ের আগে অনেক কোণেই তো পালিয়ে যায়, তাই মজা করলাম একটু। কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ। দাঁতে দাঁত চেপে অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে রণজয় বাবু। বলে, আমরা একটু ব্যস্ত আছি, তুমি এখন এসো। চলেই যাব, তবে যাওয়ার আগে আসল খবরটা দিয়ে যাই। মানে কেসটা আমি সলভ করে ফেলেছি। কথাটা শুনে রণজয় বাবুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। অপরদিকে বিরাজের মুখে একটা মিচকে হাসি খেলা করছে। কি অবাক হচ্ছেন? চলে যাও এখান থেকে, আর কিচ্ছু শুনতে চাই না আমি। আরে দাঁড়ান 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 দাঁড়ান, শুনতে তো হবেই। এত তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আসিনি। আপনি সরে যান, ভেতরে আমাকে যেতে দিন। কথাটা বলেই বিরাজ এক প্রকার প্রায় জোর করেই রণজয় বাবুকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে এসে প্রবেশ করল। তারপর বিনা সংকোচে তপতী দেবীর উদ্দেশ্যে বলল, ম্যাডাম, আপনি বরং 3 কাপ চা করে আনুন। চা খেতে খেতেই না হয় পুরোটা শোনা যাবে। তপতী দেবী বিস্ময় ভরা দৃষ্টিতে একবার বিরাজের দিকে আরেকবার রণজয় বাবুর দিকে হা করে চেয়ে থাকে। তারপর ধীরে ধীরে চলে যায় রান্নাঘরের দিকে। স্ত্রী চলে যেতেই রণজয় বাবু দ্রুত ধেয়ে এলো বিরাজের দিকে। কি চাইছো? আমি তোমাকে ছেলের মতো ভালোবেসেছিলাম,
অথচ ছেলেকে ভরসা করতে পারলেন না। হ্যাঁ, তাহলে আর ছেলে হলাম কিভাবে? আসলে আপনি নিজের কন্যার স্নেহে অন্ধ হয়ে গেছেন। না, আমি অন্ধ হইনি। তাহলে এত বড় সত্যটা গোপন করলেন কেন? মেয়েকে বাঁচাতেই তো। তোমাকে কেসটা দিয়েই ভুল করেছি। আপনাকে একজন সৎ অফিসার বলেই জানতাম স্যার। এতদিন আইন নিয়ে এত বড় বড় কথা বলেছেন, আর আজ তোমার পরিবার নেই তো, তাই এসব কথা বলতে পারছো। পরিবার থাকলেও আমার আচরণের কোনো হেরফের হতো না স্যার। ভুলে যাবেন না, আমি নিজের হাতে নিজের ভাইকে আইনের হাতে তুলে দিয়েছিলাম। মনে আছে নিশ্চয়ই সেটা? কিন্তু আমি পারবো না নিজের মেয়েকে আইনের হাতে তুলে দিতে। কেউ অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে স্যার। ততক্ষণে তপতী দেবী চায়ের ট্রে হাতে নিয়ে চলে এসেছে। শেষের কথাগুলো স্পষ্ট তার কানে পৌঁছেছে। ভয়ে তার বুকটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা স্বরে সে বলল, সৃজা কি করেছে? সেসব কথাই বলবো বলে এসছি ম্যাডাম। কথাটা বলে ট্রে থেকে নিজেই এক কাপ চা হাতে তুলে নিয়ে সোফার একদিকে বসে পড়ল। তারপর চায় এক চুমুক দিয়ে রণজয় বাবুর দিকে তাকিয়ে শুরু করলো একটা ভয়ঙ্কর শিহরণ জাগানো গল্প। আপনি আগে জানতেন না যে আপনার মেয়ে এইসবের সাথে জড়িত, তাই নির্দ্বিধায় আমাকে কেসের দায়িত্ব দিলেন। কিন্তু পরে যখন সত্যটা জানতে পারলেন তখন আমাকে কেস থেকে সরাতে চাইলেন। নিজেও এই দায়িত্ব থেকে সরে গেলেন, এমনকি দূরে ট্রান্সফার নিতেও রাজি হয়ে গেলেন। তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে সেটেলড করাতে চাইলেন। কিন্তু স্যার, আপনার তো জানা উচিত অপরাধ কখনো চাপা থাকে না। উফ, কি করেছে আমার মেয়ে? মার্ডার, তাও একটা নয়, তিনটে। তপতী দেবীর প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো। ওগো, কি বলছে বিরাজ? আমাদের মেয়ে? রণজয় বাবু স্তম্ভর ন্যায় বসে থাকে। বিরাজ আবার বলতে থাকে, চাকরি হারানোর পর আপনার মেয়ের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ খেয়াল করেছেন? হ্যাঁ, ও অনেক বদলে গেছে। তারপর থেকেই প্রফেসর গাঙ্গুলির সাথে ফোন দিয়ে এঁটে চলেছে। রণজয় স্যার কেসটা দ্রুত সলভ করার জন্য আমাকে দায়িত্ব দেয়। তখনও সব ঠিকঠাক চলছিল। একদিন হঠাৎ সৃজাকে স্যার আবিষ্কার করেন মিস্টার গাঙ্গুলির সাথে। ভেবেছিলেন ওনার সাথে সম্পর্কে জড়িয়ে ফেলেছে বোধহয় তিনি। সন্দেহ হওয়াতে কিছুটা তল্লাশি চালান। ফলত তিনি জানতে পারেন সৃজা কোনো সম্পর্কে নয়, বরং ভয়ঙ্কর হত্যালীলার ফাঁদে পড়েছে। এ কথা জানার পর মেয়েকে বুঝিয়েও কোনো লাভ হয়নি। এদিকে নিজের আদরের মেয়েকে কেই বা আইনের হাতে তুলে দিতে পারেন, তাই না? স্বাভাবিকভাবেই উনিও পারলেন না। অথচ কেসটা সলভ করার চাপও আসতে থাকে ক্রমশ। তাই উনি নিজেই কেস থেকে সরে আসেন এবং ট্রান্সফার লেটার অ্যাকসেপ্ট করেন। কি স্যার, ঠিক বলছি তো? প্রশ্নটা রণজয় বাবুর দিকে ছুড়ে দিয়ে একবার হাসল বিরাজ। রণজয় বাবু রাগে দাঁত কিরমির করতে লাগলো দেখে বিরাজ শান্ত গলায় বলল, এতদিন অন্যদের কেসগুলো কত আগ্রহ সহ শুনেছেন, আর আজ নিজেরটা শুনতে ভালো লাগছে না স্যার? হ্যাঁ? পাশ থেকে তপতী দেবী অস্থির চিত্তে প্রশ্ন করলেন, তারপর কি হলো? তারপর আর বিশেষ কিছুই নয়। একমাত্র মেয়েকে বাঁচাতে তড়িঘড়ি বিয়ে দিয়ে শহরের বাইরে পাঠাতে চাইলেন, আর বিয়ের পর বদলি নিয়ে নিজেও মুক্তির পথ পেয়ে গেলেন। কিন্তু একটা জায়গায় সমস্যা রয়েই গেল। আমাকে দায়িত্ব দিলে সেই কেস যেভাবেই হোক আমি যে সমাধান করবই সেটা উনি ভালো করেই জানতেন। তাই আমাকে কেস থেকে সরে আসতে অনুরোধ করলেন। পরে পরে অবশ্য হুমকিও দিয়েছেন। কিন্তু ভাগ্যের ফেরে মিস্টার ঘোষ মারফত কেসটা আবার আমার ওপরেই এসে পড়ে। এবারে আর চুপ করে থাকতে পারে না রণজয় বাবু। চিৎকার করে বলে ওঠে, কিন্তু আমার ওপর সন্দেহটা কেন হলো? স্যার, সন্দেহ করাটাই আমার পেশা। আপনার কীর্তিকলাপ দেখলে যে কেউই সন্দেহ করবে, আর সেই সন্দেহ প্রমাণস্বরূপ ধরা দিল অনিমেষের মাধ্যমে। বিয়ের কার্ডে পাত্রপাত্রীর ছবি দেখে সৃজাকে চিনতে পারে সে। অনিমেষের সোর্স অনুযায়ী 3টে ঘটনার ক্ষেত্রেই ঘটনাস্থলে সিসি ক্যামেরাতে সৃজাকে দেখা গেছে। ফুটেজগুলো অনেক কষ্টে জোগাড় করতে হয়েছে। একটা শপিং মলের গেটের বাইরের ফুটেজ, আর একটা চাইনিজ রেস্টুরেন্টের,
আর একটা রোড ফুটেজ। শপিং মল আর রেস্টুরেন্টের গেটের বাইরে সিসিটিভি না থাকলে কখনোই সামনে আসতো না সত্যটা। নীলিমা মাইতি, তনয়া মণ্ডল, টুম্পা সাঁপুই, তিনজনের সাথেই সৃজাকে দেখা গেছে। একটি ব্লু কালারের গাড়িতে ওদেরকে তোলা হয়েছে 3টে স্পট থেকে। জানা গেছে গাড়িটা মিস্টার গাঙ্গুলির। তখনই আমি আরও খোঁজ চালাই, ওর প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখি। ও ঘৃণাক্ষরেও সেটা টের পেল না। প্রফেসর গাঙ্গুলির সাথে ওর কথোপকথন, প্ল্যান সবটা জানতে পারি। এমনকি এরপরে কি করতে চলেছে সেটাও জানি। ও বাড়ি থেকে পালিয়েছে। জানি তো, নেক্সট মার্ডারের উদ্দেশ্যে। তপতী দেবী বিচলিত হয়ে উঠলেন, বললেন, কি সর্বনাশ! কি গো, বিরাজ কি বলছে? তুমি এত কিছু জানার পরেও? চিন্তা নেই, ও আর মার্ডার করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওকে নিয়ে আসছে। এতক্ষণে নিশ্চয়ই ধরাও পড়ে গেছে। কিন্তু আমাদের মেয়ে খুন করবেই বা কেন? সে না হয় আপনি ওর মুখ থেকেই শুনবেন। প্রায় ঠান্ডা হয়ে যাওয়া বাকি চাটুকু পান করে কাপটা টেবিলের ওপর রেখে কাকে যেন ফোন করে বিরাজ। তারপর গম্ভীর মুখে বলে ওঠে, ওরা আসছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের লোক সৃজা ও প্রফেসর গাঙ্গুলিকে নিয়ে হাজির হয়। সাথে অনিমেষও আসে। মেয়েকে বাঁচাতে না পারায় রণজয় বাবুর চোখ দুটো ছলছল করে ওঠে। বিরাজ সৃজার দিকে তাকিয়ে সব সত্যিটা স্বীকার করতে বলে। বাঁচার আর কোনো সুযোগ না পেয়ে সবটা স্বীকার করে নেয় সৃজা। সৃজা, এসব কি সত্যি? সৃজা বিরক্ত মুখে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। যা করেছি বেশ করেছি, সুযোগ পেলে আবার করব। হুম 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 তবে তুমি আর সুযোগ পাবে না। তুমি ধরা পড়ে গেছো। কেন করলি মনা? তোকে তো আমরা এই শিক্ষা দিইনি। সেটাই তো ভুল ছিল মা, অতিরিক্ত রুচিবোধ শেখাতে গিয়েছিলে। আমিও শুধু পড়াশোনাকে ভালোবেসেছিলাম, কিন্তু মা, এত কষ্ট করে পড়াশোনা করে কি হলো বলো তো? চাকরিটাও হারালাম। শুধু আমি নই, কোম্পানিটা অলরেডি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার ছেলে মেয়ে চাকরি হারিয়েছে। আমাদের প্রত্যেককে কত কষ্ট করে পড়াশোনা করে নিজের যোগ্যতা এই জায়গায় দাঁড়াতে হয়েছে। আর সমাজের কিছু অশিক্ষিত, রুচিহীন, নির্লজ্জ ছেলে মেয়ে কোনো যোগ্যতা ছাড়াই রাস্তাঘাটে অশ্লীলভাবে নাচানাচি করে কেমন পয়সা আয় করে বেড়াচ্ছে দেখো। এরা কি আদৌ সমাজের কোনো কল্যাণে আসে? সম্মান জানিয়ে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে এদের সম্মানের সাথে আমন্ত্রণ জানাচ্ছে লোকজন, গলায় জয়মালা পরিয়ে দিচ্ছে, হাতে ট্রফিও তুলে দিচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে গলা উঁচিয়ে এরা শোনাচ্ছে এদের স্ট্রাগলের কাহিনী। আর আর আমাদের কাহিনী, সেগুলো কে শুনছে মা? কেউ তো এসে কাঁধে হাত রেখে একবারও সান্ত্বনা দিচ্ছে না। কেউ তো বলছে না, চিন্তা করিস না, আবার ভালো একটা চাকরি পাবি। তুমিও কি একবারও বলেছো মা? আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে একবারও জানতে চেয়েছ? সৃজার ক্রন্দন মিশ্রিত আর্তনাদ উপস্থিত সকলের মনকে গভীরভাবে স্পর্শ করল। সকলেই নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল। তপতী দেবীর চোখ দুটো দিয়ে অনবরত জল পড়তে লাগলো। তার মেয়ের মনে যে এত কষ্ট রয়েছে সেটা এতদিন সে আন্দাজি করতে পারেনি ভেবে ভীষণ অনুশোচনা হলো তার। সৃজা আবার বলতে শুরু করলো, এলাকার যে কোনো প্রান্তে মানুষজন এদেরকে ভিড় করে দেখতে আসছে। হাততালির আওয়াজে কান পাতা যায় না। লাইন দিয়ে মানুষ এদের সাথে হাত মেলাচ্ছে, অটোগ্রাফ নিচ্ছে। আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এর মাধ্যমে আমরা কি বার্তা দিচ্ছি? পড়াশোনা না করে নেচে পোশাক খুলে রিলস বানাও, পয়সা কামাও, সম্মান কামাও, এনজয় করো, শুধুই কি তাই? আজকাল তো রিয়ালিটি শোগুলোও বাদ পড়ছে না। সেখানেও তাদেরকে কখনো গেস্ট, আবার কখনো প্রতিযোগী হিসেবেও ডাকা হচ্ছে টিআরপি বাড়ানোর জন্য। সমাজে যাদের উৎসাহ দেওয়ার কথা, যাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা, তাদের প্রতি সম্পূর্ণ নিরুৎসাহ। আর এইসব নিকৃষ্ট লোকজনের প্রতি লোকের দরদের সীমা নেই। আগুন না রন্ধ্রে রন্ধ্রে জ্বলে ওঠে। তাই নিজের এলাকা দিয়ে শুরু করেছিলাম, এইসব জঞ্জালগুলোকে পুড়িয়ে ফেলতে চেয়েছিলাম। কিন্তু আমারই দুর্ভাগ্য, আমি পারলাম না। জঞ্জালগুলোকে পুড়িয়ে ফেলা হবে নাকি আবর্জনা স্তূপে ফেলা হবে সেটা ঠিক করবে আইন, তুমি নয়। মিস্টার গাঙ্গুলি, আপনি চুপ কেন? স্বীকারোক্তি দিন। হ্যাঁ, আমি ওকে ট্রেনিং দিয়েছি,
সমস্ত প্ল্যানটাই আমার। প্রিয় ছাত্রীকে নিষেধ করতে পারলেন না অপরাধ করতে? না, কারণ আমি মনে করি এই সব লোকজনের জন্যই সমাজ উচ্ছন্নে যাচ্ছে। এদের জন্য আজ সামাজিক মূল্যবোধ প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। পড়াশোনার কদর কমছে, নীতিবোধ হারিয়ে যাচ্ছে, আর রুচিবোধ তো প্রায় লুপ্ত প্রায়। তাই আমি ওকে সাহায্য করেছি, বেশ করেছি। তোমার কি মনে হয় আমরা খুব ভুল করেছি? জানি না, তবে আইনের চোখে এটা অপরাধ, আর আমি আইনের সাথে কাজ করি, তাই আমার কাছে এইটা অপরাধ। আর নৈতিকতা? নৈতিকতার দিক থেকেও এটা অন্যায়, কারণ মৃত্যুই একমাত্র শাস্তি হতে পারে না। কারো জীবন কেড়ে নেওয়ার অধিকার আমাদের কারণ নেই। যাই হোক, এবার বলুন কিভাবে হত্যা করলেন? নীলিমা মাইতি নামক ওই নির্লজ্জ মহিলাটি ইউটিউব ইভেন্টে এসেছিল। আগে থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। কথা ছিল অনুষ্ঠান শেষে আমি নিজে ওকে নিতে আসব। আমার অফিসেই ওর ইন্টারভিউ হবে। সেই মতোই আমি অপেক্ষা করি। ইন্টারভিউ নেওয়ার বাহানায় ওকে স্যারের অফিসে নিয়ে আসি। তারপর জুসের সাথে বিষ মিশিয়ে নেক্সট? তনয়া মণ্ডলের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে বিখ্যাত এক পত্রিকার জন্য ওর একটা ইন্টারভিউ নেওয়ার রিকোয়েস্ট করি। ও তাতে রাজিও হয়। তারপর কথা মতো নির্দিষ্ট দিনে কলেজ থেকে বেরোনোর পর ওকে আমার গাড়িতে তুলে নিয়ে স্যারের অফিসে যাই। আর তারপরে ওকেও এইভাবেই। আর টুম্পা সাপুই? ওকেও ইন্টারভিউর জন্যই ডেকেছিলাম। ও নিজেই এসেছিল অফিসে। আর তারপর ওকেও জুসের সাথে বিষ মিশিয়ে মেরে ফেললে, তাই তো? হ্যাঁ, তাই। আর বডিগুলো রাখলে কোথায়? ঠিক তখন মিস্টার গাঙ্গুলি বললেন, আমার ওই অফিসের ফ্লোরের নিচে একটা বিশাল ট্যাঙ্ক আছে। প্ল্যান ছিল সব বডিগুলো ওখানেই ফেলা হবে। একরকম মেডিসিন আছে যা দেহকে 1 মাসের মধ্যে গলিয়ে দেয়। সেই মেডিসিন আমি সোর্স লাগিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জোগাড় করেছি। 3টে বডি এতদিনে প্রায় গলে গেছে। এরপর সবটা নিশ্চিহ্ন হয়ে যাবে, আর কোনো প্রমাণই থাকবে না। সৃজা ও মিস্টার গাঙ্গুলির মুখে একটা পৈশাচিক আনন্দ খেলে যায়। উপস্থিত সকলে যেন ভয়ে স্থির হয়ে রইল। একটা কথা বলুন তো, এত সহজ নাকি সবকিছু? বিরাজ আর এক মুহূর্ত দেরি করে না। কয়েকজন পুলিশকে ইমিডিয়েট ঘটনাস্থল থেকে পাঠিয়ে দেয় বডিগুলো উদ্ধারের জন্য। তবে বডিগুলো কতটা অক্ষত আছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বিরাজে। সমস্ত বর্ণনা শেষে বিরাজ রেকর্ডারটা অফ করল। এতক্ষণ সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিরাজ বলল, কি লাভ হলো? অপরাধ করে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি সৃজা। ভুল কথা। কত শত অপরাধ চাপা পড়ে আছে, সেগুলো প্রমাণের অভাবে ধরা পড়েনি। নইলে পৃথিবীর সকল ধর্ষক, সকল খুনিরা শাস্তি পেত। এইভাবে মাথা উঁচু করে ঘুরে বেড়াতো না। সবই রাজনীতির খেলা স্যার। আমার কপালটাই খারাপ, আর আমার পেছনে তো কোনো বড় রাজনীতিবিদ নেই। তাই ধরা পড়েছি, শাস্তিও পাবো। আইন তো শুধু দুর্বলদেরই শাস্তি দিতে পারলে খুশি। আসল অপরাধীদের তো শাস্তি দেওয়ার কোনো সাহসই নেই। বিরাজ মাথা নিচু করে রইল। একটু আগে পর্যন্ত খুশিতে ছিল সে। কেস সলভ করতে পারার জন্য একটা খুশি অনুভব হচ্ছিল তার। কিন্তু সৃজার বলা শেষ কথাগুলো তার অন্তরাত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিল। সত্যিই তো, যেসব অপরাধীদের মাথার ওপর বটবৃক্ষের ছায়া, তাদেরকে শাস্তি দেওয়ার কথা ও ভাবতেও পারে না। একরাশ লজ্জা ও ঘৃণা মনের কোণে উদয় হতেই নিজের প্রতি ধিক্কার এলো। নীরবতার সাথে সৃজা ও মিস্টার গাঙ্গুলিকে পুলিশের গাড়িতে তোলা হলো। ধীরে ধীরে ভিড় কমে এলো। তপতী দেবী ও রণজয় বাবু বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। উভয়ের চোখে নেমেছে জলের ধারা। কম্পিত গলায় তপতী দেবী বললেন, মেয়ে তখনও কোনো ছেলের সাথে পালায়নি, আর তুমি সেটা জানতে বলে এত নিশ্চিত ছিলে? হ্যাঁ, এসব আগে কেন বলনি? আমি সবটা জানতে পেরে ওকে অনেক বুঝিয়েছিলাম। ওকে বাঁচাতেই তো তাড়াতাড়ি বিয়ে ঠিক করেছিলাম। ও আমাকে কথাও দিয়েছিল আর কোনো অপরাধ করবে না।
কিন্তু মিথ্যা বলেছিল আমাকে। এমন সময় রণজয় বাবুর ফোনটা বেজে উঠল। হ্যালো, ঠিক আছে, আসছি। ফোনটা কেটে রণজয় বাবু বললেন, সাবধানে থেকো। কোথায় যাচ্ছ? অপরাধ লুকানোর জন্য হয়তো আমারও শাস্তি হবে। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমাদের ফেরার অপেক্ষা করবে। ধীরে ধীরে রণজয় বাবু বেরিয়ে গেল। তপতী দেবী ছলছল চোখে তাকিয়ে রইল সেদিকে। একটু একটু করে চোখের সামনের থেকে রণজয়বাবু দূরে, আরো দূরে মিলিয়ে গেল। তপতী দেবীর চোখ দুটো ঝাপসা হয়ে গেল। একদলা চাপা কান্না বুকে আটকে রইল। ফ্লোরের নিচে চাপা থাকা বডি তিনটে তখন পুরোপুরি গলে গিয়ে নষ্ট হয়ে গেছিল। একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছিল তিনটে বডি। না কোনো গন্ধ, না কোনো প্রমাণ। যেহেতু বডির কোনো চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়নি, তাই প্রফেসর গাঙ্গুলি ও সৃজার মৃত্যুদণ্ডের শাস্তিটা বাতিল হয়েছিল। তাদের স্বীকারোক্তি ও সিসি ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করেই আদালত রায় দিয়েছিল। যেদিন স্বামী ও সন্তানের বিপক্ষে রায় এলো, তপতী দেবী শুধু নির্বাক হয়ে সবটা শুনেছিল। তারপর চলেছিল দীর্ঘ প্রতীক্ষা। 2 বছর পর রণজয়বাবু মুক্তি পেয়েছিল, আর ঠিক 15 বছর পর সৃজা ও মিস্টার গাঙ্গুলি। শিক্ষক ছাত্রীর মধ্যে আজও খুব ভালো সম্পর্ক। মিস্টার গাঙ্গুলি আজও অবিবাহিত, তাই সৃজা সন্তানের ন্যায় মিস্টার গাঙ্গুলিকে সেবা করে। অনেকটাই সময় লেগেছে সৃজার অন্ধকার ঘন অতীত থেকে বেরিয়ে আসতে। সৃজা এখন একটা এনজিওর সাথে যুক্ত, গরিব দুস্থ মানুষদের কল্যাণে কাজ করে। তপতী দেবীও এখন আর মেয়ের বিয়ে নিয়ে জোরাজুরি করে না। তার জীবন সে যেভাবে কাটাতে চায় কাটাক। মেয়ে যেভাবে খুশি থাকতে চায় সেইভাবেই থাকুক না হয়, সবই তো কপাল। এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেয় তপতী দেবী। আচ্ছা, আপনাদের কি মনে হয়, সত্যি কি সবটাই কপালের দোষ, নাকি এই সমাজেরও কিছু দোষ আছে, অন্যায় আছে? আমরা কি পারবো সবকিছু দায় কাঁধ থেকে নামিয়ে দিতে? আমরা কি পারি না সৃজার মতো মানুষগুলোর পাশে বিপদে দাঁড়াতে? পারি না তাদের চোখে জল মুছতে? পারি না আঙুল না তুলে তাদেরকে একটু সান্ত্বনা দিতে? তাহলে হয়তো ওরা মানসিক যন্ত্রণার শিকার হয়ে অপরাধ প্রবণ হতো না। অপরাধমূলক কাজ থেকে তাদেরকে সহজেই আটকানো যেত। কি ঠিক বললাম তো? ভালো করে একটু ভেবে দেখুন। দেখা হচ্ছে পরের গল্পতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।